আচ্ছা, তো আমাদের আজকে প্রবলেম 2 এটা মেইনলি ইসেন্ট্রিক্যালি বোল্টের কানেকশন প্রবলেম এবং লাস্ট ক্লাসে যেটা আমরা দেখছিলাম যে তোমার এখানে ফোর্স দেওয়া ছিল, ইনক্লাইন ফোর্স দেওয়া ছিল, সেটা করেসপন্ডিং আমরা কম্পোনেন্ট ইউজ করে আমরা এক্স ডিরেকশন এবং ওয়াই ডিরেকশন কম্পোনেন্ট ইউজ করে আমরা ডাইরেক্ট টরশনাল যে স্ট্রেসটা এবং তোমার ডাইরেক্ট শিয়ার স্ট্রেস এবং টরশনাল শিয়ার স্ট্রেস বের করে আমরা এই মানে টোটাল যে টরশনাল শিয়ার স্ট্রেস সেটা আমরা বের করছিলাম। তো এখানে মেইনলি অঙ্কটা দেওয়া ছিল যে আমার ফোর্স দেওয়া ছিল, আমরা স্ট্রেস বের করছি, ঠিক আছে। আর এখন অঙ্কটা হচ্ছে গিয়ে অপোজিট অঙ্ক, দ্যাট মিনস হচ্ছে আমাদের স্ট্রেস দেওয়া, যে আমাদের অ্যালাউয়েবল শিয়ার স্ট্রেস দেওয়া ছিল, যে দেওয়া আছে এখানে যে 100 মেগাপ্যাসকেল, দ্যাট মিনস 100 নিউটন পার মিলিমিটার স্কয়ার। এখন বলা হচ্ছে যে এতটুকু পর্যন্ত স্ট্রেস যদি অ্যালাউ করি তাহলে তোমার সর্বোচ্চ কতটুকু আমি লোড দিতে পারবো, ঠিক আছে। তার মানে আগের অঙ্কের অপোজিট, আগে আমার দেওয়া ছিল ফোর্স দেওয়া ছিল স্ট্রেস বের করতে হবে, এখন হচ্ছে কি স্ট্রেস দেওয়া ফোর্স বের করতে হবে, ঠিক আছে। একটা একটা ভাইস ভার্সা আর কি। তো অঙ্কটাকে ফার্স্টে বুঝিয়ে অঙ্কটা কি দেওয়া, ফিগারটা ফার্স্টে বুঝতে হবে, ফিগারটা খুব ইম্পর্টেন্ট। এবং মনে রাখবা যে ফিগার এই অঙ্কের সঙ্গে শুধুমাত্র এই ফিগারটা দেওয়া থাকবে, তোমাদের পরীক্ষায় কিন্তু এই ফিগার আঁকতে হবে, নিজেদের কিন্তু আঁকতে হবে। ফিগার না আঁকলে কিন্তু অঙ্ক ভুল করবা, এই জন্য ফিগার অবশ্যই আঁকতে হবে এবং ফিগারে কিন্তু নাম্বার দেওয়া থাকবে একটা। আচ্ছা, তো ফিগারটা বুঝি আমরা। তো দেখতে পাচ্ছ এখানে তোমার একটা রেক্টেঙ্গুলার প্লেট এবং ঠিক তার নিচে পিছনের দিকে তোমার আরেকটা রেক্টেঙ্গুলার প্লেট আছে, সেটা মেইনলি এইটুকু পর্যন্ত দেখতে পাচ্ছ ডট লাইন দেওয়া আছে, এটা পিছনে যেহেতু এই জন্য ডট লাইন দেওয়া। তো এই দুটা প্লেটকে কি করা হচ্ছে, চারটা এরকম বোল্টের অ্যারেঞ্জমেন্ট করে আটকানো হচ্ছে, ঠিক আছে। এবং দেখতে পাচ্ছ যে এই প্রত্যেকটা বোল্টের সিজি থেকে আরেকটা বোল্টের সিজি পর্যন্ত যে তোমার এই যে ভার্টিক্যাল যে ডিসটেন্সটা এটা তোমার 150 মিলিমিটার, আর হরিজন্টাল ডিসটেন্স তোমার হচ্ছে কি 100 মিলিমিটার। আর এই বোল্টের সিজি থেকে ওই যে পিছনে যে প্লেট ছিল সেই প্লেটের পর্যন্ত তোমার হরিজন্টাল ডিসটেন্স 25 মিলিমিটার। আর দুইটা প্লেটের মধ্যে ডিফারেন্স তোমার হচ্ছে গিয়ে মানে এখান থেকে এই পর্যন্ত ডিফারেন্স তোমার হচ্ছে গিয়ে 50 মিলিমিটার, ঠিক আছে। এখন বলা হচ্ছে যে আমি পি ফোর্স যে দিব আমি সর্বোচ্চ কত দিতে পারবো, এই যে তোমার এতটুকু পর্যন্ত যদি আমি অ্যালাউ করি তাহলে আমার সর্বোচ্চ কত পর্যন্ত পি ফোর্স আমি দিতে পারবো সেটা এখানে চাওয়া হচ্ছে। ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম ফোর্স ইন দ্য ফলোইং ফিগার, দ্য ডায়ামিটার অফ রিভার্স আর 20 মিলিমিটার, অ্যালাউবল শিয়ার স্ট্রেস 100 মেগাপ্যাসকেল। তাহলে এখন আমি ফিগারটা বুঝলাম, এখন আমি অঙ্কে প্রবেশ করি। তো অঙ্কের মধ্যে ফার্স্টে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফিগার ড্র করতে হবে। ফিগার কি ড্র করতে হবে, ফার্স্টে আমাকে ফিগারের সিজি বের করতে হবে, সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ ফিগারের সিজি বের করতে হবে, যে বোল্টের অ্যারেঞ্জমেন্টের সিজি কোথায় হবে। তো যেহেতু দেখতে পাচ্ছ এখানে চারটা বোল্ট আছে, চারটা বোল্টের সবগুলো তুমি সিজি যদি কানেক্ট করে দাও তাহলে তো বুঝতে পারছো একটা একটা রেক্ট্যাঙ্গুলার, মানে সবগুলো সিজি যদি তুমি কানেক্ট করে দাও এটা একটা রেক্ট্যাঙ্গেল আসতেছে। তো এই রেক্ট্যাঙ্গেল যদি হয় তার মানে কি আমরা জানি যে রেক্ট্যাঙ্গেলের ঠিক মাঝে তোমার মানে রেক্ট্যাঙ্গেলের সিজি মেইনলি মাঝে হবে। তো এই রেক্ট্যাঙ্গেলের দেখো যে উপরের মান হচ্ছে তোমার 100 আর এই সাইডে তোমার মান হচ্ছে 150। তো তার মানে 100 এর অর্ধেক 50 ডিস্টেন্সে এবং তোমার হচ্ছে গিয়ে এখানে 150 অর্ধেক 75 ডিস্টেন্সে তোমার হচ্ছে গিয়ে এই সিজি হবে। তার মানে আমরা মেইনলি বোল্টের অ্যারেঞ্জমেন্টের সিজিটা পেয়ে গেলাম, যেটা কিনা তোমার যেহেতু তোমার বোল্টের সবগুলো সিজি যোগ করে একটা রেক্ট্যাঙ্গেল হয়। তো রেক্ট্যাঙ্গেলের সিজি মিলে মাঝখানে কাজ করে, দ্যাট মিনস তোমার লেন্থের এখানকার লেন্থ এবং এখানকার লেন্থের মাঝখানে কাজ করবে। তো সেটা করেসপন্ডিং আমি কি করলাম, আমি টোটাল বোল্টের অ্যারেঞ্জমেন্টের সিজিটা বের করে ফেললাম। এখন আমার সেকেন্ড কাজ হচ্ছে গিয়ে এই প্রত্যেকটা বোল্টের মধ্যে যে অ্যারো মানে স্ট্রেস গুলা মানে কি কি ধরনের স্ট্রেস জেনারেট হচ্ছে সেটা বোঝা। তো এখানে তোমার দেখতেই পাচ্ছ যে এই মানে বোল্টের অ্যারেঞ্জমেন্টের সিজি এখানে এবং ফোর্স তোমার অন্যদিকে, তাই না। এবং ফোর্সের মাঝখানে একটা কি আছে, একটা তোমার ইসেন্ট্রিসিটি আছে, একটা ই ডিসটেন্স। তো যেহেতু তোমার একটা ইসেন্ট্রিসিটি আছে তার মানে কি এটা ইসেন্ট্রিক ম্যাথ। যদি বলতাম যে ফোর্সটা ঠিক একদম এইখানে বরাবর একদম মাঝখানে তাহলে বলতাম কনসেন্ট্রিক ম্যাথ, তাহলে তোমার ওই যে আগে যে অঙ্কগুলো ছিল সেগুলো অঙ্ক মতো কাজ করতে হতো। তো যেহেতু এটা তোমার দেখতে পাচ্ছ যে ভোল্টেজ সিজি এবং লোডের যে সিজি সেটা একই লাইনে নাই, তার মানে এটা ইসেন্ট্রিক ম্যাথ। তার মানে কি করতে হবে যে প্রত্যেকটা বোল্টের মধ্যে তোমার দুই রকম স্ট্রেস কাজ করবে, যে ডাইরেক্ট লোড কাজ করবে অ্যাজ ওয়েল অ্যাজ টরশনাল মোমেন্ট কাজ করবে। তো ডাইরেক্ট লোড কি ছিল, যে যেদিকে আমার ফোর্সের অ্যারো ঠিক তার অপোজিটে অপোজিটে কি হবে আমার, যে এই ডাইরেক্ট লোডের রেজিস্ট্যান্স হবে। তাহলে যেহেতু এটা নিচে ছিল এটা কি হবে, চারটা ভোল্টই আমার সবগুলো অ্যারো হবে আপওয়ার্ড। তাহলে এটা দিলাম আপওয়ার্ড, এটা আপওয়ার্ড, এটা আপওয়ার্ড এবং এটা আপওয়ার্ড দিয়ে দিলাম। এখন যেটা হচ্ছে যে আমার এই পয়েন্টকে কেন্দ্র করে ভোল্টের অ্যারেঞ্জমেন্টের সিজি কে কেন্দ্র করে এই ফোর্স দেওয়ার ফলে প্লেটটা কি হবে, আমার প্লেটের মধ্যে একটা মোমেন্ট আসবে, টরশনাল মোমেন্ট আসবে। তো এই মোমেন্টটা কি হবে, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ, কোনটা হবে? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ হবে। এটা তোমার ক্লকওয়াইজ হবে। বুঝতে পারছো যে এই পয়েন্টকে কেন্দ্র করে যদি আমি এই ফোর্স দিই এটা ক্লকওয়াইজ একটা মোমেন্ট দিবে, তার মানে বোল্ট গুলাকে আমার অ্যান্টি ক্লকওয়াইজ রেজিস্ট্যান্স দিতে হবে। এখানে যেহেতু ক্লকওয়াইজ টরশনাল মোমেন্ট অ্যাপ্লাই হচ্ছে তার মানে বোল্ট গুলাকে অ্যান্টি ক্লকওয়াইজ রেজিস্ট্যান্স দিতে হবে। তাহলে কি করতে হবে,
প্রত্যেকটা বোল্টের সিজি থেকে মেইন যে সিজি ছিল সেটা পর্যন্ত ডট লাইন টানতে হবে। ডট লাইন টানলাম, টানার কি করতে হবে? এখন যে আমি অ্যারো দেব, এই ডট লাইনের উপরে পারপেন্ডিকুলার লাইন হবে আমার ওই তোমার মোমেন্টের জন্য অ্যারো। তো এখন আমি ফার্স্টে এই বোল্টে আসলাম। তাহলে এই ডট লাইনের উপরে পারপেন্ডিকুলার লাইন হতে পারে আইদার এদিকে অথবা হতে পারে এদিকে। তো আমি বাম দিকে দিলাম। কেন বামে দিলাম? বামে দেওয়ার অ্যান্টি ফলে ক্লকওয়াইজ করার জন্য। দেখা যাচ্ছে যে আমি যদি এই পয়েন্টকে কেন্দ্র করে এখানে যদি বামে অ্যারো দেই তাহলে কি হচ্ছে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে। এবং যেহেতু আমার এখানে ক্লকওয়াইজ টর্শন হচ্ছিল, আমার প্রত্যেকটা বোল্টকে অ্যান্টি ক্লকওয়াইজ দিতেই হবে। তার মানে এখানে ডানে হবে না, এখানে তোমার বামে হতে হবে। তার মানে এটা বামে হবে। সিমিলারলি সবগুলা এই সেম মেথডে আমি কি করলাম, সবগুলো তোমার হচ্ছে এরকম করে আঁকলাম এবং যেন তোমার অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট হয়। তাহলে সকল জিনিস আমার আঁকা হয়ে গেল। তাহলে আমার কি হয়ে গেল যে প্রত্যেকটা বোল্টের মধ্যে ডাইরেক্ট লোড এবং টর্শনাল মোমেন্টের যে রেজিস্ট্যান্সটা সবগুলো আমি এঁকে ফেললাম। এখন আমার পরবর্তী কাজ হচ্ছে গিয়ে বোঝা যে কোন বোল্টে সবচেয়ে বেশি স্ট্রেস জেনারেট হচ্ছে। তো কি দেখতে হবে? দেখতে হবে তোমার যে কোনটার অ্যাঙ্গেল কত। তো দেখতে পাচ্ছ যে এখানে অ্যাঙ্গেল বেশি এবং এই দুটার মানে এখানকার অ্যাঙ্গেল এখানকার অ্যাঙ্গেল সেম এবং বড় বড় অ্যাঙ্গেল, এবং এখানকার বোল্টের এবং এখানকার বোল্টের অ্যাঙ্গেল কম। তাহলে অ্যাঙ্গেল কম হলে বেশি স্ট্রেস জেনারেট হয় নাকি বেশি হলে বেশি স্ট্রেস জেনারেট হয়? কি কম হলে হলে বেশি? বেশি কম জেনারেট হলে হয়। বেশি স্ট্রেস জেনারেট হয়, বুঝতে পারলাম। ভালো কথা। তার মানে তোমার আইদার দিস ওয়ান অর দিস ওয়ান, এই দুটা বোল্টের মধ্যে যেহেতু অ্যাঙ্গেল কম এবং সেম সেম অ্যাঙ্গেল, তার মানে এই দুটার মধ্যে যে কোনো একটার মধ্যে কি হবে, বেশি স্ট্রেস জেনারেট হবে। এখন যদি আমার অ্যাঙ্গেল সেম হয়ে যায় দেন আমাকে ডিসাইড করতে হবে যে সিজি থেকে ওই সিজি পর্যন্ত কোনটা ডিস্টেন্স সবচেয়ে বেশি। দেখতে পাচ্ছ যে এখানকার ডিস্টেন্স যা, এখানকার ডিস্টেন্সও সেম। তার মানে এই দুটা বোল্টের অ্যাঙ্গেলও সেম আবার ডিস্টেন্সও সেম। তার মানে কি আমরা কি ডিসিশন নিতে পারি যে কোনটা বেশি ক্রিটিক্যাল হবে? কি বলা যায়? তোমরাই বলো। স্যার লোডের কাছাকাছি যেটা আছে একদম। বললাম তো যে তোমার সিজি থেকে এটাও যা ডিস্টেন্স, এটাও সেম ডিস্টেন্স, তাই না? এখানকার যে তোমার ডিস্টেন্স যদি আমি বলি সাপোজ D1, এখানে তোমার ডিস্টেন্স হবে তোমার সাপোজ বললাম D2, ডিস্টেন্স হুবহু সেম এবং অ্যাঙ্গেলও হুবহু সেম। তার মানে কি বলা যায়? তার মানে বলা যায় যে আমি এটা নিয়ে এটাও এবং এটার মধ্যে যে স্ট্রেস জেনারেট হবে এটার মধ্যে হুবহু সেম স্ট্রেস জেনারেট করবে। তার মানে আমি এটা নিয়ে কাজ করতে পারি অথবা আমি এটা নিয়ে কাজ করতে পারি। দুটার একটা কাজ করলেই হলো, কারণ দুটার মধ্যে আমার সেম সেম মান কাজ করতেছে, দুটাই ক্রিটিক্যাল। ঠিক আছে? তা আমি আইদার দিস ওয়ান অথবা দিস ওয়ান আমরা যে কোনো একটা নিয়ে কাজ করবো। ধরো আমি ফর এক্সাম্পল এখানে অঙ্ক করার জন্য আমি এটা নিয়ে কাজ করছি। তো এটা নিয়ে কাজ করার ফলে তোমার যেই অ্যান্সার আসবে, এটা নিয়ে কাজ করার ফলে কি আসতো, হুবহু সেম অ্যান্সারই আসতো। এবং একটু আগে যে অ্যান্সার দিল তার অ্যান্সারটা ভুল ছিল। অ্যান্সারটা কি ভুল ছিল? যে ডিসটেন্স যেটা কাছাকাছি তা কিন্তু না, ডিসটেন্স যেটা সবচেয়ে বেশি হবে। যেমন আগের অঙ্কে যেটা ছিল দেখতে পাচ্ছিলা যে এখানে এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল হুবহু সেম ছিল, কিন্তু এই সিজি থেকে এই ডিসটেন্স এটা কাছে এবং এটা থেকে এটা দূরে। তো যেহেতু এটা দূরে তার মানে কি হবে, এটা টরশনালে এই মোমেন্টটার মান বেশি আসবে। এই মোমেন্টে যে মান আসবে তার থেকে কিন্তু এই মানটা বেশি আসবে। দ্যাটস ওয়াই এইটা বেশি ক্রিটিক্যাল। তার মানে অ্যাঙ্গেল ছোট হইতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ ডিসটেন্স বড় হইতে হবে। এটা হচ্ছে গিয়ে আমার বুঝার ওয়ে যে কোনটা ক্রিটিক্যাল হবে। ডিসটেন্স বেশি হবে এবং অ্যাঙ্গেল ছোট হবে। এই দুটা ক্রাইটেরিয়ার ভিত্তিতে দেখতে হবে যে কোনটা ক্রিটিক্যাল। তো এটার অঙ্কের মধ্যে আমরা যেমন বুঝতে পারলাম যে এই দুটার মধ্যে যেহেতু এই বলটা বেশি দূরে আছে যেমন এটা বেশি স্ট্রেস মানে এটার মধ্যে বেশি স্ট্রেস জেনারেট হবে এবং এটা আগে ছিড়বে। কিন্তু পরের যে অঙ্কটা ছিল যেটা মাত্র করাচ্ছি সেটার মধ্যে দেখতে পাচ্ছ যে আসলে দুইটার মধ্যে একই ডিসটেন্স এবং তোমার একই অ্যাঙ্গেল। সো আমরা এটা নিয়ে কাজ করতে পারি অথবা আমরা এটা নিয়ে কাজ করতে পারি। যে কোনো একটা নিয়ে কাজ করলেই হলো। তুমি যদি এটা নিয়ে কাজ করতে হুবহু সেম অ্যান্সার আসবে এবং অঙ্ক 100% রাইট। ঠিক আছে? তাহলে আমরা ডিসিশন নিয়ে নিলাম যে আমরা এই বোল্ট নিয়ে কাজ করব। ঠিক আছে? আমাদের ডিসিশন হয়ে গেল। এখন আমরা অঙ্ক শুরু করি। তাহলে আমাদের অঙ্কটা যেটা আছে যে ফার্স্ট আমাকে টরশনটা বের করতে হবে। টরশনের মান বের করতে হবে। তো টরশন মেইনলি তোমার হচ্ছে ফোর্স ইনটু ডিসটেন্স, তাই না? পারপেন্ডিকুলার ডিসটেন্স। তো যেটা হচ্ছে যে এই ফোর্সটা যে তোমার দিব, তোমার ডিসটেন্স থেকে কোথায় হবে? যে বোল্টের অ্যারেঞ্জমেন্টে যে সিজি ছিল সেই সিজি থেকে ওই ফোর্সের লাইন পর্যন্ত আমার কি হবে? আমার পারপেন্ডিকুলার ডিসটেন্স লাগবে। তো মেইনলি বুঝতে পারছো যেহেতু আমার লোডটা এরকম ছিল, লোডটা এইদিকে ছিল। মানে এইদিকে এই দিক বরাবর লোডটা ছিল, তাই না? তাহলে কি হবে যে আমার এই পয়েন্ট থেকে আমার কি করতে হবে, ডিসটেন্স যেটা সেটা এই ডিসটেন্স হবে। তো এখন দেখো এই ডিসটেন্স কি আছে উপরে দেওয়াই আছে যে 50 প্লাস 25 প্লাস 25 টোটাল যোগ করলে আমার আসে 125। তো এই 125 টাই এখানে লেখা হয়েছে। ঠিক আছে? যে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। তো সেটাই মেইল এখানে আমি লিখছি। তো এখন আমি ধরে নিচ্ছি যে আমার এই যে পি ফোর্সটা আমি ধরে নিলাম যে সাপোজ যে কিলো নিউটনে আছে। ঠিক আছে? তাহলে আমি কি করলাম এখানে লিখলাম যে তাহলে আমার মান হচ্ছে 125 পি। যেহেতু আমি পি এর মান জানি না এজন্য পি কে পি আকারে রেখে দিলাম, এটা পরে বের করব। তাহলে আমি এটাই ইউনিট লিখলাম
কিলোনিউটন মিলিমিটার। আমি ধরে নিচ্ছি যে পি এর যে মানটা যেটা আমি লাস্টে বের করব সেটা বের করব আমি কিলোনিউটনে। দ্যাটস ওয়াই আমি কি করলাম এখানে লিখে দিলাম যে কিলোনিউটন মিলিমিটার। ঠিক আছে? তাহলে আমার টি বের হয়ে গেল। এরপর তোমার হচ্ছে টাউ ডিএক্স। টাউ ডিএক্স এর ফর্মুলা কি ছিল যে পি এক্স ডিভাইড বাই এন এ। তো দেখো এখানে যেহেতু পিটা ভার্টিক্যাল বরাবর ছিল তার মানে এখানে পি বলা আর পি ওয়াই বলা একই কথা, কারণ এখানে এটা ভার্টিক্যাল। আর যদি বলতাম এটা ইনক্লাইন্ড তাহলে আমার হয়তো এক্স এবং ওয়াই এর মান আসতো। তো যেহেতু এটা ভার্টিক্যাল তার মানে পি ওয়াই দেওয়া, তার মানে দেয়ার ইজ নো পি এক্স, তার মানে পি এক্স এর মানটা কিন্তু জিরো। তো নিচের মান আছে কিন্তু নিচের মান বসায় কোনো লাভ নাই, কারণ জিরোর সঙ্গে যাই করো না কেন এটা আলটিমেটলি জিরোই হবে। তো তোমার আলটিমেটলি জিরো হয়ে গেল। এরপর তোমার টাউ ডিওয়াই, এটা ফর্মুলা ছিল যে পি ওয়াই ডিভাইড বাই এন এ। তো পি ওয়াই এর মান আর পি এর মান একই কথা, কারণ এটাই আসলে পি ওয়াই, এটাই পি। কারণ এখানে তো এটা ভার্টিক্যাল ছিল, এটা কোনো অ্যাঙ্গেল নাই, অ্যাঙ্গেল জিরো। তার মানে পি বলা আর পি ওয়াই বলা একই কথা। তাহলে পি ওয়াই মান হচ্ছে তোমার পি। এবং যেহেতু মানটা কিলোনিউটন আমি ধরে নিয়েছিলাম তাহলে কি করলাম, এটাকে আমি 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ করে নিউটন আনতেছি, ডিভাইড বাই এন, এন নাম্বার অফ বোল্ট, কয়টা বোল্ট, চারটা বোল্ট আছে, চারটা এন, তাহলে 4 আসলো। আর এ ফর এরিয়া, আমার ডায়ামিটার দেওয়া ছিল 20 মিলিমিটার করে, তাহলে পাই বাই 4 ডি স্কয়ার করলে আমি এরিয়া পেয়ে যাবো। তাহলে এই সকল কাজ করার পরে আমার একটা মান আসলো যে 0.8 পি মেগাপ্যাসকেল। মেগাপ্যাসকেল মিন্স নিউটন পার মিলিমিটার স্কয়ার। তো যেহেতু আমি বললাম যে পি এর মানটা ধরে নিয়েছিলাম কিলোনিউটনে, তো ওটাকে আমি কি করলাম 1000 দিয়ে গুণ করে আমি যে নিউটন নিয়ে গেলাম, আর নিচে তোমার হচ্ছে এই যে এরিয়া মিলিমিটার স্কয়ার। তো ওই নিউটন পার মিলিমিটার স্কয়ার লেখা আর এই মেগাপ্যাসকেল লেখা একই কথা। তাহলে আমার টাউ ডিওয়াই বের হয়ে গেল। এরপর হচ্ছে আমাদের টাউ টিএক্স এবং টাউ টিওয়াই বের করতে হবে। তো এখন হচ্ছে কি আমাকে ওই যে এই জিনিসটা এখন আসবে যে তোমার ক্রিটিক্যাল যেটা সেটার করেসপন্ডিং কাজ করা। কারণ ওই ক্রিটিক্যাল যেটা সবচেয়ে বেশি আগে ছিড়বে যেটা, সেটা সিজি থেকে বোর্ডের অ্যারেঞ্জমেন্টের সিজি পর্যন্ত আমার ডিসটেন্স গুলো লাগবে। এই যে তোমার এখানে যে ওয়াই বা এক্স যেগুলো আছে সেগুলো মিলে তোমার হচ্ছে গিয়ে ওই ক্রিটিক্যালের করেসপন্ডিং ডিসটেন্স গুলা। তো টাউ টিএক্স করলে ফর্মুলা কি যে টি ইনটু ওয়াই ডিভাইড বাই এ সামেশন অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আবার টাউ টিওয়াই বললে টি ইনটু এক্স ডিভাইড বাই এ সামেশন অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তার মানে সবকিছু সেম, শুধুমাত্র আমার এক্স এবং ওয়াই এর ডিসটেন্সটা লাগবে। এখন তোমরাই বলো যে আমি যদি সাপোজ টাউ টি ওয়াই বের করতে চাই তাহলে আমার এক্স ডিসটেন্স লাগবে, এবং টাউ টি এক্স বের করতে হলে আমার ওয়াই ডিসটেন্স লাগবে। তো তোমরাই বলো যে বোল্টের সিজি, দ্যাট মিন্স এই বোল্টটা যেটা ক্রিটিক্যাল, সেই সিজি থেকে টোটাল বোল্টের অ্যারেঞ্জমেন্টের সিজি এই পর্যন্ত এই ডিসটেন্সের মান কত? এক্স ডিসটেন্স মান 50 কতটা? 50 দেওয়া আছে উপরে, গুড। আর ওয়াই ডিসটেন্স 75. 75 বুঝতেই পারতেছো। তার মানে এখানে তোমার এটা তোমার হচ্ছে এক্স ডিসটেন্স, এটা তোমার হচ্ছে ওয়াই ডিসটেন্স। ঠিক আছে? আর এটা গেল তোমার শুধুমাত্র যে তোমার যদি বলতাম যে টাউ টি এক্স যদি বলতাম তাহলে তোমার এরকম আসতো টি ইনটু ওয়াই ইনটু সামেশন অফ যে এ সামেশন অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার যেটা। তো ওয়াই বের করে ফেললাম। আবার তোমার বললাম যে টাউ টি ওয়াই বললে তখন তোমার এরকম আসবে যে টাউ টি ইনটু এক্স ডিভাইড বাই এ সামেশন অফ এরকম টাইপের আসবে। তো ওই এক্স বের করে ফেললাম। নিচে তোমার যেটা আছে সামেশন অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তার মানে কি এখানে সামেশন, তার মানে সকল বোল্টের বের করতে হবে। তাহলে আমরা একটা বোল্টের জন্য এক্স ওয়াই বুঝতে পারলাম যে একটা 50 তোমার একটা 75। যদি আমি এই বোল্ট বলি, এই বোল্টের এক্স কত ওয়াই কত, দ্যাট মিন্স এই মানটা এবং এই মানটা কত কত হবে? স্যার 50 আর 75 একই মানই হচ্ছে, এটা তোমার 50 হচ্ছে, এটা তোমার 75 হচ্ছে। আবার এই বোল্ট চিন্তা করলে কি হবে? সেম স্যার। সেম হবে 50 75। তার মানে সকল বোল্টের একই মান আসবে যে 50 এবং 75। চারটা বোল্টে যেহেতু আমার সব ডিসটেন্স সেম, চারটা বোল্টের জন্যই আমার এক্স ডিসটেন্স 50 মিলিমিটার এবং চারটা বোল্টের জন্য আমার ওয়াই ডিসটেন্স 75 মিলিমিটার। তাহলে আমি কি করবো, সামসামনি সরাসরি ইউজ করে ফেলবো, যে মানগুলো যেগুলো ছিল সরাসরি ইউজ করি। তাহলে যেটা ছিল নিচে আমি, তাহলে দেখো এই যে টি ইনটু ওয়াই, ওয়াই মানে তোমার হচ্ছে গিয়ে ওই এই ওয়াই মিন্স হচ্ছে কি যেই বোল্টটা ক্রিটিক্যাল সেই ওয়াই ডিসটেন্স যেটা, ঠিক আছে? উপরের যে ওয়াই সেটা মেইনলি ক্রিটিক্যালের জন্য, উপরে যে এক্স এবং ওয়াই। আর নিচে তোমার সবগুলা যাবে, নিচে তোমার হচ্ছে গিয়ে যতগুলা বোল্ট সবগুলাই তোমাকে ইউজ করতে হবে যেহেতু সামেশন বলা। তাহলে চারটা বোল্ট ছিল, সবগুলার এক্স ডিসটেন্স 50 করে। তাহলে কি করলাম যে 4 ইনটু এক্স স্কয়ার, তার মানে 50 স্কয়ার। আবার চারটা ছিল ওয়াই সবগুলাই সেম, তাহলে 4 ইনটু 75 স্কয়ার। ঠিক আছে? তো এখানে যে কাজ করলাম এখানে হুবহু সেম কাজ করলাম। আর ওই যে ক্রিটিক্যালের জন্য যেটা ছিল যে ওয়াই ডিসটেন্স ছিল 75 আর এক্স ছিল 50। তো ওই অনুযায়ী মানগুলো বসালাম, বসানোর পরে আমার মান আসছে যে 0.92 পি মেগাপ্যাসকেল আর 0.61 পি মেগাপ্যাসকেল। এখানে খেয়াল রাখবা, এখানে তোমার যখন আমি টি এর মান বসাইছি, টি এর মান ছিল যে 125 পি কিলো নিউটন মিলিমিটার। তো যেহেতু কিলো ছিল এই জন্য কি করলাম, এটাকে 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ দিয়ে আমি ফার্স্টে নিউটনে নিয়ে গেছি, কারণ আমার টার্গেট হচ্ছে নিউটন পার মিলিমিটার স্কয়ার বের করা। এই জন্য ফার্স্টে আমি কি করলাম, ওই কিলোটাকে ওই 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ করে আমি নিউটন নিয়ে গেছি, দেন তোমার হচ্ছে গিয়ে
এইভাবে মানগুলো বের করছি। তাহলে আমার কি হয়ে গেল, আমার টাউ ডিএক্স, টাউ ডিওয়াই, টাউ টিএক্স এবং টাউ টিওয়াই সবগুলো বের হয়ে গেল। এরপরে আমাদের যে লাস্টে যে ফর্মুলা ছিল টরশনাল শিয়ার স্ট্রেস, সেটা ফর্মুলা কি ছিল এরকম টাইপের, যে টাউ ইজ ইকুয়াল টু রুট ওভার, এরকম বড় একটা ফর্মুলা ছিল। তো সকল মান আমরা জানি, এবং টাউ এর মানটা কিন্তু আমার কোশ্চেনে গিভেন ছিল যে অ্যালাউবল স্ট্রেস তোমার হচ্ছে কি 100 মেগাপ্যাসকেল। তাহলে কি করব, মান বের করার জন্য আমার সুবিধার জন্য কি করলাম, এটাকে আমি স্কয়ার করে দিলাম। তাহলে এখানে স্কয়ার করা মানে কি, রুট কাটাকাটি চলে যাওয়া, তাহলে 100 স্কয়ার হয়ে গেল, এখানে রুটটা চলে গেল। আর সকল মান বসাই দিলাম, এখানে সকল মানগুলো যা যা ছিল বসাই দিলাম। এখানে সবগুলো মানের মধ্যে শুধুমাত্র পি আমার আননোন। তাহলে কি করলাম, এখান থেকে আমি এই ইকুয়েশনটা সলভ করে আমি এখানে ডাইরেক্ট লিখছি যে তাহলে পি এর মান তোমার আসলো যে 59.4 কিলোনিউটন। ঠিক আছে, তাহলে আমার অঙ্ক এখানে শেষ। এখন দেখো সব অঙ্কটা বুঝছো কিনা, বা কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, কারো কোনো কোয়েশ্চেন আছে অঙ্কটা নিয়ে? স্যার ফার্স্টে এই যে পি এর মানটা আমি কিলো নিউটন ধরে নিয়েছিলাম, সেখানে হ্যাঁ। নিউটন ধরলে কি ইনটু 10⁻³ দিতে হতো? না, তোমার যদি তুমি ধরতে নিউটনে, তাহলে কি হতো, তো তোমার এখানে লিখতে নিউটন পার মিলিমিটার লিখতা, তাই না, নিউটন মিলিমিটার লিখতে এখানে, তাহলে তোমার এখানে তোমার 10⁻³ আসতো না, কিন্তু তোমার কি হতো, এই মানটা কিন্তু অনেক ছোট আসতো, তাই না, এই মানটা 0.00008 আসতো। তারপর তোমার এখানেও সেম জিনিস 0.00092 মানে তোমার আসতো যে কি, তোমার আসতো যে সাপোজ যে নিউটন পার মিলিমিটার স্কয়ার আসতো। তো তখন তোমার ওভাবে কাজ করলে তোমার এই মানটাও, যেহেতু তোমার ওগুলো অনেক ছোট ছোট মান আসবে, তখন দেখা যাবে যে এই কাজটা এরকম আসবে যে 594,000 নিউটন এরকম একটা মান আসবে। ঠিক আছে, তো ওভাবে করতে পারো, কোনো সমস্যা নাই। তোমরা যদি মনে করো যে পি এর মান ধরবা নিউটনে, তাহলে আলটিমেটলি অ্যান্সারটা আসবে নিউটনে। আর যদি ধরো তোমার পি এর মান কিলো নিউটনে, তাহলে তোমার অ্যান্সার আসবে কিলো নিউটনে। এখন যে যেভাবে করতে চাও দুটোই ওকে। ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন? এনি মোর কোয়েশ্চেন? আচ্ছা, নাই। এরপর যেটা তোমার হচ্ছে তোমার এই পরে যে অঙ্কগুলো, এটা তোমাদের হোম টাস্ক, এটা আমি অঙ্কটার তোমাদের ডিটেলস করাই দিব না। তোমাদের মেইনলি এই ভোল্টেজ কানেকশনের জন্য ইসেন্ট্রিক্যালি ম্যাথের যে অঙ্কগুলো ছিল 4টা অঙ্ক করাবো। তো আমার কনসেন্ট্রিক অঙ্ক ছিল 4টা এবং ইসেন্ট্রিক অঙ্ক হবে 4টা, মানে মোট এই 8টা অঙ্ক তোমাদের প্র্যাকটিস করালাম। ঠিক আছে, তো এই প্রবলেম 3 এবং প্রবলেম 4 তোমাদের হচ্ছে হোম টাস্ক। দ্যাট মিন্স তোমাদের মিড টার্মের মধ্যে, বন্ধের মধ্যে তোমরা একটু গো থ্রু করবা, একটু গো থ্রু করে দেখবা জিনিসটা বুঝো কিনা। তো অঙ্কেটার মধ্যে চেঞ্জ কি আছে, মানে আগের অঙ্কের সঙ্গে অঙ্কটা মানে কোন জায়গায় চেঞ্জ, সেটা একটু আলোচনা করি, তা তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখতে পাচ্ছিলে যে আগের অঙ্কগুলোর মধ্যে আমার বোল্টের অ্যারেঞ্জমেন্ট যেটা ছিল, সেটা মিলে কি ছিল, আমার মেনে ছিল হয় স্ট্রেট লাইন আকারে, দ্যাট মিনস আমাদের সিজি বের করতে কোনো ঝামেলা হয় নাই। এখানে তোমার ছিল হচ্ছে রেক্টেঙ্গেল আকারে, তার মানে সিজি এর মাঝখানে, বুঝতে পারতেছি। এখানে তোমার হচ্ছে ট্রায়াঙ্গেল দেওয়া। দেখতে পাচ্ছ যে এখানে বোল্টের যে অ্যারেঞ্জমেন্টটা, এটা কি দেওয়া, ট্রায়াঙ্গুলার। তো ট্রায়াঙ্গুলারের জন্য আমার সিজি কিভাবে বের করি আমরা, ধরো দেখতে পাচ্ছ যে আমি যদি এই সেন্টার লাইন গুলা যোগ করে দিই সবগুলা, তার মানে কি আসলো, যে বোল্টের অ্যারেঞ্জমেন্ট একটা ট্রায়াঙ্গুলার। কি একলা কিছু বুঝলাম না, আবার কি তাও স্ট্রেট হইলো না। আচ্ছা, ধরো এই ট্রায়াঙ্গেল আঁকলাম, এখন এই ট্রায়াঙ্গেলটার সিজি অবশ্যই এরকম কোন একটা জায়গায় হচ্ছে। তো এটা অ্যাকচুয়ালি কোথায় কাজ করে জানো সবাই? হ্যাঁ, ভরকেন্দ্র, সিজি যেটা সেন্টার অফ বেস গ্র্যাভিটি। থেকে 1/3। বেস থেকে 1/3, হ্যাঁ গুড। বেস থেকে 1/3, 1/3 অফ হোয়াট, 1/3 অফ হাইট। ঠিক আছে, 1/3 অফ হাইট, হাইটের মান দেওয়া আছে 75 মিলিমিটার। আর অ্যাপেক্স থেকে 2/3, তাই না, 2/3। তার মানে যদি এই 1/3 বলি, তার মানে কি হবে, 1/3 ইন্টু 75 করলে কত আসবে, 25 আসবে। সেই 25 এখানে লেখা আছে 25। আবার তোমার এখানে 2/3 ইন্টু 75 করলে কি আসবে, তোমার আসবে 50। সেই 50 এখানে লেখা আছে 50। তার মানে এই যে সিজি হলো, এই সিজি কিন্তু একদম 75 এর হাফে কিন্তু হচ্ছে না, যেহেতু ট্রায়াঙ্গুলার ছিল অ্যারেঞ্জমেন্টটা। এই জন্য কি হচ্ছে, ট্রায়াঙ্গুলার সিজি চিন্তা করতে হবে। যদি অন্য কোনো ফিগার থাকতো তাহলে ওই ফিগারের সিজি তোমাকে চিন্তা করতে হবে। যেমন যদি রেক্টেঙ্গেল হয়, তাহলে কি হচ্ছে যে এটার হাফে এবং এটার হাফে আমার সিজি হচ্ছে, আমরা ইজিলি বের করতে পারতেছি। ট্রায়াঙ্গুলার হলে ট্রায়াঙ্গুলার এরকম 1/3 এবং 2/3 আমাকে চিন্তা করতে হচ্ছে। ঠিক আছে, তো দিলে এরকম রেক্টেঙ্গেল বা ট্রায়াঙ্গেল আকারে দিব, এর চেয়ে বেশি ডিফিকাল্ট আমি দিব না, ট্রাপিজিয়াম বা অন্য কোনো ডিফিকাল্ট দিব না। আর দিলে সেটা তোমার কি করতে হবে সেটা আমি পরে প্রবলেম যে 4 যে অঙ্কটা, সেটা তখন আমি আলোচনা করব জিনিসটা কিভাবে বের করতে হয়। তো এখানের মধ্যে এটাই চেঞ্জ ছিল শুধুমাত্র, যে আমার এই ট্রায়াঙ্গুলারের অ্যারেঞ্জমেন্টটা ছিল। ট্রায়াঙ্গুলারের জন্য তোমার সিজি হচ্ছে যে 1/3 আর 2/3 তো ওভাবে করে সিজি বের করতে হচ্ছে। তো এটা তোমার হচ্ছে চ্যালেঞ্জিং, আর কিছুই না। এখানে ফোর্স দেওয়া আছে, তোমাকে ওই যে টরশনাল যে শিয়ার স্ট্রেস সেটা বের করতে হবে। তো এটার মধ্যে এটাই শুধু মানে নতুন ছিল।
আর বাকি সবকিছু তোমার হচ্ছে অ্যাজ ইউজুয়াল যা ছিল টরশন বেক করতে হবে, তারপর টাউ ডিএক্স, টাউ ডিওয়াই, টাউ টিএক্স, টাউ টিওয়াই ওভাবে বেক করে স্ট্রেস বেক করবা। ঠিক আছে? তো এটা আমি আর ডিটেইলস যাচ্ছি না। তোমরা একটু গো থ্রু করো অঙ্কটা যে মানে এই পার্ট ছাড়া বাকি পার্ট বুঝতেছো কিনা। আর এরপরে যে পার্টটা ছিল লাস্ট যে অঙ্কটা, এটা অঙ্কটার মধ্যে কি বলা? অঙ্কটার মধ্যে একটু কমপ্লিকেট করে দেওয়া। যেখানে আগের অঙ্কগুলো সবগুলাই কি ছিল? সকল বোল্টের জন্য আমার সেম ডায়ামিটার ছিল। যে সবগুলা বোল্টের বা রিভেটের একই ডায়ামিটার ছিল এবং একই এরিয়া আসতো। কিন্তু এরপরে যে অঙ্কটার মধ্যে বলা হচ্ছে যে না, যে এই ২ টা বোল্ট ছোট, ছোট যেটার এরিয়া ডাইরেক্ট এখানে এরিয়া দেওয়া, ডায়ামিটার দেওয়া নাই। সরাসরি আমি এরিয়া করে দিছি। সেই এরিয়া দেওয়া এত মিলিমিটার স্কয়ার এবং এখানে সি আরেকটা বোল্ট সেটার থেকে একটু বড় এবং সেটার এরিয়া দেওয়া 1000 তোমার হচ্ছে মিলিমিটার স্কয়ার। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এরকম টাইপের অঙ্ক হলে তাহলে কি হতো? এখানেও সেম জিনিস দেখতে পাচ্ছ যে তোমার বোল্টের অ্যারেঞ্জমেন্ট ট্রায়াঙ্গুলার। তো যদি তোমার ৩ টার তোমার হচ্ছে গিয়ে এরিয়া সেম হতো, তাহলে হয়তো আমরা আবারও 1/3 এবং 2/3 ওভাবে করে হয়তো সিজি বের করতাম। তো যেহেতু তোমার এখানে এই ২ টা এরিয়া একরকম এবং এটা এরিয়া আরেক রকম, তো সেক্ষেত্রে আমরা সিজি কেমনে বের করব? আমরা ওই যে তোমরা যেটা শিখে আসছিলা 1, 2 তে মেকানিক্স এ যে সিজি বের করার যে যেটা হচ্ছে তোমার যেকোনো একটা লাইনের থেকে তোমাকে রেফারেন্স ধরে কাজ করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি যেটা এক্স বার ফ্রম এবি লাইন। দ্যাট মিনস এই এবি লাইনকে রেফারেন্স ধরে আমরা যে সিজি বের করব। দ্যাট মিনস এখান থেকে আমরা ডিসটেন্স বের করব। কেমনে বের করব? যে আমাদের ফর্মুলা ছিল এরকম টাইপের যে a1 ইনটু x1 প্লাস a2 ইনটু x2 প্লাস a3 ইনটু x3 ডিভাইড বাই a1 প্লাস a2 প্লাস a3 এভাবে করে কাজ করতে হবে। তোমরা আগে করে আসছো তো সেই জিনিসটা এখানে লেখা হইছে। তো যদি আমরা এই লাইন থেকে শুরু করি তাহলে কি হচ্ছে? যেখানে A1 বলো আর A2 বলো দুটার জন্যই আমার এরিয়া সেম যে 500 তাই না? তো এইজন্য একবারে করলাম। আর ডিসটেন্স এই লাইন থেকে এই লাইন পর্যন্তই আমার কোনো হরাইজন্টাল ডিসটেন্স নাই। তার মানে ডিসটেন্স 0 এইজন্য এখানে 0 দিছি। প্লাস A2 A3 ইনটু X A3 ইনটু X3 তো A3 মান হচ্ছে তোমার এখানে দেওয়া ছিল যে 1000 মিলিমিটার স্কয়ার ইনটু X3 X3 তোমার হচ্ছে কি এই লাইন থেকে এই সি পর্যন্ত হরাইজন্টাল ডিসটেন্স কত? সেটা তোমার হচ্ছে কি 80 ডিভাইড বাই A1 প্লাস A2 প্লাস A3 তো A1 A2 যেটা দ্যাট মিনস A এবং B এর এরিয়া 500 ছিল সেটা লিখলাম আর A3 জন্য তোমার 1000 লিখলাম। তো এভাবে করে আমরা বের করলাম যে এটা সিজি হচ্ছে এবি লাইন থেকে বের করে দেখলাম কত আসে 40 মিলিমিটার। তার মানে এবি লাইন থেকে 40 মিলিমিটার দূরে হচ্ছে তোমার এই সিজি হচ্ছে। ঠিক আছে? তো এখানে তোমার এই সিজি বের করাটা চ্যালেঞ্জিং ছিল। তো যদি এরকম হয় তোমরা কোনো কারণে বুঝতে পারতেছো না যে সিজিটা আসলে কোথায় হবে, তখন তোমাকে এভাবে করে তোমরা যেটা আগে শিখে আসছিলে মেকানিক্সে ওভাবে করে সকল এই যে তোমার এই সেন্টার থেকে সেন্টার পর্যন্ত সকল বোর্ডের লাইন কানেক্ট করে দেন তোমরা এইভাবে করে মানে সিজি বের করবা যদি তোমরা কোনো কারণে কনফিউশন থাকো যে আসলে সিজিটা কোথায় হবে। তো এখানে মেইনলি যেহেতু এবির মাঝখানে ছিল সি দ্যাটস ওয়াই আমরা বুঝতে পারতেছি যে আসলে যে আমার সিজিটা কিন্তু এই লাইনের দিকেই হবে। যদি সাপোজ এমন হতো যে না এখানে ধরো বললাম 40 এখানে বললাম 60 তার মানে কি যে তোমার শুধুমাত্র এক্স বার না তোমাকে ওয়াই বারও বের করতে হবে। তখন সিমিলার ভাবে কাজ করবা যে a1 ইনটু y1 প্লাস a2 ইনটু y2 প্লাস a3 ইনটু y3 ডিভাইড বাই a1 প্লাস a2 প্লাস a3 এভাবে করে তোমাকে তখন ওয়াই বারও বের করতে হবে। তো তখন এক্স বার এবং ওয়াই বার করে তোমাকে আলটিমেটলি সিজি কোথায় হচ্ছে সেটা কিন্তু বের করতে হবে। তো ধরো ওভাবে করে আলটিমেটলি সিজি হয়তো বের করলা। এখানে মেইনলি এই কাজটাই ছিল নতুন। আর বাকি কাজ তোমার আছে অ্যাজ ইউজুয়াল যা ছিল যে তারপর টি বের করা টাউ ডিএক্স টাউ ডিওয়াই টাউ টিএক্স টাউ টিওয়াই এবং আলটিমেটলি টি বের করা। ঠিক আছে? তো এই থার্ড মানে ফোর্থ যে অঙ্কটা ছিল ফোর্থ অঙ্কটার মধ্যে যে আমরা সিজি কোথায় হবে বুঝতে পারতেছিলাম না দ্যাটস আমরা সিজি বের করে নিলাম এবং বের করে আমরা অঙ্কটা সলভ করলাম। স্যার ঠিক আছে? এখানের ফর্মুলাটা আরেকবার ডিসক্রাইব করলে ভালো হয় স্যার। ভুলে গেছো যে তোমাদের যেটা ছিল মেকানিক্স ছিল তো মেকানিক্স এর মধ্যে তোমাদের ধরো যেটা ছিল ধরো যদি 3টা এরিয়া হয় সেক্ষেত্রে এরকম টাইপের ছিল যে x বার ইজ ইকুয়াল টু যেটা ছিল যে a1 x1 প্লাস a2 x2 প্লাস a3 x3 ডিভাইড বাই স্যার মনে সামেশন অফ পড়ছে স্যার মনে পড়ছে। a1 প্লাস a2 প্লাস a3 মনে পড়ছে? তো সিমিলারলি যখন y বার করবা সেম জিনিসই হবে জাস্ট x এর জায়গায় হবে y। ঠিক আছে? জি এই স্যার বুঝতে ধরো তোমরা মনে হয় ডি দিয়ে করছিলে কিনা জানি না মানে আমি এটা জাস্ট দেখালাম আর পারছি। কি আমরা একটা এইভাবেই করেছিলাম স্যার। হ্যাঁ তোমরা হয়তো এইভাবে করে আসছিল আর কি জাস্ট ওইটাই সেম জিনিসই মানে ওই যে সিজি বের করা সেন্টার অফ গ্র্যাভিটি বের করা আর কি তোমরা তো ধরো এরকম এল শেপ তারপর তোমার আই শেপ এরকম বিভিন্ন এইচ শেপ বিভিন্ন শেপে করে আসছিলাম মেকানিক্স এর মধ্যে। তো এখানে তোমার হচ্ছে কি ওই বোল্টের যে শেপটা ধরো এরকম ট্রায়াঙ্গুলার শেপ এখন এটার জন্য কি হবে সেটা তুমি হয়তো হয়ে বের করলে আর কি। ঠিক আছে? এই তো এখানে মানে ফোর্থ অঙ্কটার মধ্যে শুধুমাত্র এই পার্টটা ছিল চ্যালেঞ্জিং যে আমার সিজি বের করতে হচ্ছে কারণ আমরা বুঝতে পারতেছিলাম না আসলে সিজি কোথায় হবে দ্যাটস ওয়াই বের করতে হচ্ছে।
থার্ড অঙ্কের মধ্যে চ্যালেঞ্জিং ছিল এটাই যে তোমার আগে করে আসলে রেক্টেঙ্গেল, এটা তোমার ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল হলে কি হবে, সিজি হচ্ছে 1/3 এবং 2/3 ডিসটেন্স বের করতে হবে। এটা ছিল বলার মতো। আর বাকি সবকিছু সেম, যে ফোর্স দেওয়া আছে, ফোর্স এর করেসপন্ডিং তোমাকে সবগুলা বের করে, কম্পোনেন্ট গুলা বের করে আলটিমেটলি মেইন গুলা একবারে ইউজ করতে হবে, মানে স্ট্রেসটা বের করার জন্য। তো এই ছিল মোটামুটি তোমাদের মানে 4টা অঙ্ক আরকি, যে ওই ইয়ার জন্য মানে ইসেন্ট্রিক এর ম্যাথের জন্য। তো তোমাদের যেটা হচ্ছে তোমাদের বোল্টে যত অঙ্ক ছিল বোল্টের মধ্যে, তো বোল্টের ফার্স্টে তোমাদের থিওরি ছিল, সকল থিওরি আলোচনা করা হয়েছে। তারপর তোমাদের কনসেন্ট্রিক লোডের জন্য 4টা প্রবলেম ছিল, এরকম 4টা প্রবলেম ছিল, 4টা প্রবলেম তোমরা করে আসছো অ্যাজ ওয়েল অ্যাজ কুইজে দিয়ে আসছো। আর এরপর তোমাদের ছিল ইসেন্ট্রিক প্রবলেম। ইসেন্ট্রিক প্রবলেমে এখানে থিওরি ছিল এবং থিওরি পরে এখানে 4টা প্রবলেম ছিল। 4টা প্রবলেম তোমাদের মানে 2টা করে দিলাম আর 2টা তোমাদের দিলাম হোম টাস্ক। এবং 2টার মধ্যে আসলে নতুন চেঞ্জ কোন জায়গায় ছিল, নতুন টপিক কি ছিল সেটা আমি অলরেডি আলোচনা করে দিলাম আর কি। তো তোমরা আশা করি এটা একটু সেলফ স্টাডি করে এটা বুঝে নিবা আর কি। আর মিড টার্মের পর থেকে তোমাদের মেইনলি নেক্সট উইকে মিড টার্ম, এবং তারপর থেকে আমরা ওয়েল্ডিং এর অঙ্ক শুরু করব। মানে বোল্টিং এর অঙ্ক অলরেডি শেষ, আমরা বোল্টিং কানেকশনের এটাই লাস্ট, মানে এটাই শেষ অঙ্ক। এবং এটার পরে তোমার ওয়েল্ডিং এর জন্য নতুন পিডিএফ দিব, এই পিডিএফ আর কন্টিনিউ করা হবে না, এটা তোমাদের মানে পিডিএফ অলরেডি ডান। তো এই পিডিএফ তোমাদের দিয়ে দিলে তোমরা এখান থেকে অঙ্কটা দেখে নিবা আর কি। ঠিক আছে, তো মোট 8টা অঙ্ক করালাম, 4টা কনসেন্ট্রিক এবং 4টা ইসেন্ট্রিক। তো 8টা অঙ্কই প্র্যাকটিস করবা, এগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। আর মিড টার্মের পর থেকে আমাদের নতুন টপিক শুরু হবে, সেটা তোমার হচ্ছে গিয়ে ওয়েল্ডিং কানেকশনের প্রবলেম। ঠিক আছে, সেটা হচ্ছে ওয়েল্ডিং, ওয়েল্ডিং কিভাবে করতে হয়। ওয়েল্ডিং এর একই জিনিস আমরা ধরো এখানে বোল্টিং করতেছি, তখন আমরা হয়তো ওয়েল্ডিং করবো, ঝালাই করবো, দেখবো যে আসলে ঝালাই করলে কখন কোন ধরনের কি স্ট্রেস কাজ করে, কোনটা উইক জোন, তখন আমরা সব সম্পূর্ণ আমাদের টপিক হবে ওয়েল্ডিং নিয়ে। এবং নতুন পিডিএফ তোমাদের সাপ্লাই দিব। ঠিক আছে, তো এই ছিল আমার আসলে বলার মতন।